রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো যথাসময়ে আমি মাহানাজ আক্তার হাজির হয়েছি তোমাদের সঙ্গে বাংলা প্রথম পত্র ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19-এর কারণে তোমাদের সিলেবাস অনেক সংক্ষিপ্ত করা হয়েছে, আর এর কারণে একই অধ্যায়গুলো কিন্তু তোমাদের বারবার পড়ানো হচ্ছে। তোমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত করো তাহলে কিন্তু খুবই ভালোভাবে তোমাদের এই বিষয়গুলো আয়ত্তে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বাংলা প্রথম পত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা তাহারি পরে মনে নিয়ে। তাহারি পরে মনে কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহারি পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায়। খেয়াল করো তোমরা, দেখো কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। মোহাম্মদী পত্রিকায় পত্রিকায় 1935 খ্রিস্টাব্দে 1935 খ্রিস্টাব্দে তাহারি পরে মনে কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহারি পরে মনে কবিতাটির মধ্যে কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কবির পৈতৃক নিবাস হলো কুমিল্লায়। কবি সুফিয়া কামাল যখন মায়ের গর্ভে এবং তার বড় ভাই যখন ছোট, তখন একদিন সুফিয়া কামালের পিতা নিরুদ্দেশ হয়ে যায়। কোথায় যায় কেউ বলতে পারে না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন তার কোনো সন্ধান পাওয়া গেল না, তখন সুফিয়া কামালের মাতা সুফিয়া কামালের বড় ভাইকে নিয়ে সুফিয়া কামালের মামার বাড়ি বরিশালে চলে আসে। এই বরিশালে আসার পরে সুফিয়া কামালের জন্ম হয়। সুফিয়া কামালের জন্ম এবং তার বেড়ে ওঠা তার এই মামার বাড়ি বরিশালে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করবে সুফিয়া কামালের পৈতৃক নিবাস কিন্তু কুমিল্লায়, অর্থাৎ পিতার বাড়ি কুমিল্লায়, কিন্তু তার জন্ম মামার বাড়ি বরিশালে। আর এই মামাদের ছিল বিরাট বড় পারিবারিক পাঠাগার। সুফিয়া কামাল এই ছোটবেলা থেকে এই পাঠাগারের সংস্পর্শে এসেছিলেন এবং স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে। আর সেই সময় এই পাঠাগারে অনেক পণ্ডিত ব্যক্তিবর্গ নিয়মিত যাওয়া আসা করতেন। তো সুফিয়া কামাল তাদের সংস্পর্শেও কিন্তু এসেছিলেন সেই সময়, এবং তখন থেকে তার লেখালেখি শুরু হয়। এরপর যখন সুফিয়া কামালের 11 বছর বয়স, তখন তার আপন মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং এরপর থেকে তার লেখালেখি আরও বেশি জোরালোভাবে প্রকাশিত হতে থাকে, এবং তার এই সাহিত্য সাধনার প্রধান পুরুষ ছিলেন কিন্তু তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। এভাবে কিন্তু বেশ কিছুদিন ভালোভাবেই সুফিয়া কামালের কাটছিল, কিন্তু হঠাৎ দেখা গেল সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এর কিছুকাল পরেই সৈয়দ নেহাল হোসেন এই দুরারোগ্য ব্যাধিতেই মৃত্যুবরণ করেন। সুফিয়া কামালের এই স্বামীর এই অকাল মৃত্যুতে তার জীবনে অন্ধকার নেমে আসে। তিনি তার জীবনে যে একটা রিক্ততা, একটা শূন্যতার সৃষ্টি হয়, চারদিকে যে বসন্ত এসেছে, বসন্তের সৌন্দর্য তখন তার আর চোখে পড়ে না।
সেই যে বেদনা বোধ, সেই যে শূন্যতা, হ্যাঁ, সেই অনুভূতি থেকে সুফিয়া কামাল মূলত এই তাহারি পরে মনে কবিতাটি লিখেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কারণে আমরা বলতে পারি যে সুফিয়া কামালের এই তাহারি পরে মনে কবিতাটির মধ্যে তার ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। আর তার সাহিত্য সাধনার প্রধান পুরুষ ছিলেন তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। সুফিয়া কামাল জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন। জন্মস্থান বরিশালে। বরিশালে তার মামার বাড়িতে। পৈতৃক নিবাস কুমিল্লা। তার পিতা সৈয়দ আব্দুল বারী। মাতা সাবেরা বেগম। সুফিয়া কামালের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। এবং তার সময়ে বাঙালি মুসলমান মেয়েদেরকে গৃহবন্দী অবস্থায় কাটাতে হতো, তাদেরকে বাইরের জগতে বের হতে দেওয়া হতো না। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে সাজের মায়া, সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, হেয়ার কাটা, ইত্যাদি। এছাড়াও তিনি কিছু নাটক এবং প্রবন্ধ লিখেছেন। সুফিয়া কামালের মৃত্যু 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর ঢাকায়। সুফিয়া কামাল জননী সম্ভাষণে তাকে ভূষিত করা হয়েছে। জননী সম্ভাষণে ভূষিত করা হয়েছে। ভূষিত করা হয়েছে। তিনি বাংলা একাডেমি পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, একুশে পদক সহ নানা পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা তাহারি পরে মনি কবিতাটি নিয়ে আলোচনা করি। তাহারি পরে মনি কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়। 1935 সালে প্রথম প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায়। মাসিক মোহাম্মদী পত্রিকায় এবং তাহারি পরে মনি কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা কিছু শব্দের অর্থ এবং বানান জেনে নিই। রিক্ত হস্তে অর্থ হচ্ছে খালি হাতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা কিছু বানান এবং শব্দের অর্থ জেনে নিই। বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। হ্যাঁ, বরণ বানান কিন্তু মূর্ধন্য ন, কেননা আমরা শিখেছিলাম নত্যবিধান অনুযায়ী যে রয়ের পরে মূর্ধন্য ন হয়। তাহলে বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস, সমীরণ। হ্যাঁ, সমীরণ থেকে সমীর। সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। উন্মনা উৎসুক, সুদূর, বহু দূরে অবস্থিত, অনেক দূরে অবস্থিত এমন। অর্ঘ্য পূজার উপকরণ। বিরোচন শব্দের অর্থ হচ্ছে প্রণয়ন, নির্মাণ। সন্ন্যাসী শব্দের অর্থ হচ্ছে গৃহত্যাগী। রিক্ত হস্তে খালি হাতে বা শূন্য হাতে। এখন আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এই মূল কবিতাটি নিয়ে আলোচনা করি। প্রথমে আসো আমি কবিতাটি একবার পড়ে নিচ্ছি। তাহারি পরে মনে সুফিয়া কামাল। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নবপুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া। তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? দেখেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম, ওগো কবি, রচিয়া লহ না যোগীতি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হলো, না হোক এবারে। আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া। রহিনী সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতী লভিনী কি ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম, অপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি। কহিলে উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্পশূন্য দিগন্তের পথে। রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহারই পরে মনে কবিতাটির মধ্যে দুজন ব্যক্তির কথা বলা হয়েছে। একজন কবি স্বয়ং, আরেকজন হলো কবিভক্ত। কবিভক্ত যে কিনা তুমি হতে পারো, আমি হতে পারি, অর্থাৎ কবির একজন ভক্ত। এই কবির ভক্ত কবিকে নানা রকম প্রশ্ন করছে যে প্রকৃতির মধ্যে বসন্ত এসেছে, তা সত্ত্বেও কবি নীরব কেন? এই যে সংলাপের মধ্য দিয়ে কবিতাটি রচিত হয়েছে,
এই কারণে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন। তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে তাহারি পরে মনে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন কেন? হ্যাঁ, কবিতাটি কেননা আমরা জানি যে নাটকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংলাপ, আর তাহারি পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর। সমগ্র কবিতাটি কবিভক্ত এবং কবির কথোপকথনের মাধ্যমে রচিত হয়েছে। আর যেহেতু কবিতাটি সংলাপ ধর্মী, এ কারণে কবিতাটি নাটকীয় গুণসম্পন্ন। তোমাদের এরকম একটা প্রশ্ন আসে। আর এই কবি এবং কবিভক্তের সংলাপের মধ্য দিয়ে কবিতাটি রচিত হয়েছে। তো হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবিভক্ত কবিকে জিজ্ঞেস করছে যে হে কবি তুমি নীরব কেন? এই যে ফাল্গুন এসেছে, এই যে বসন্ত এসেছে, এই বসন্তের সৌন্দর্যকে তুমি বরণ করে নেবে না কোনো গান, কোনো কবিতা রচনা দ্বারা? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণে দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবি তখন তার স্নিগ্ধ আঁখি দুটি তুলে জিজ্ঞেস করছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণা বাতাস বইতে কি শুরু করেছে, বাতাবি লেবুর ফুল কি ফুটেছে, আমের মুকুল কি ধরেছে, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তার মানে কি যে এসবের গন্ধে, এই যে আমের মুকুল ধরেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, এসবের গন্ধে কি সেই দক্ষিণা বাতাস মৌ মৌ করছে? এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। কবিভক্ত তখন বলছেন যে এখনো দেখনি তুমি, প্রকৃতির মধ্যে যে বসন্ত এসেছে, ফাল্গুন যে এসেছে, বসন্ত এসেছে, তুমি কি এখনো দেখনি? কেন এত তুমি এমন উন্মনা উদাসীন এই বসন্তের প্রতি? আর কোথায় বা তব নব পুষ্প সাজ। বসন্তের শুরুতে কি করে মেয়েরা? সেই খোপায় ফুলের মালা, ফুল গুজে দেয়, ফুলের মালা পরিধান করে, কিন্তু কবি এসবের কোনো কিছুই করেনি। এ কারণেই কবিভক্ত কবিকে বলছেন যে তুমি এখনো দেখনি, প্রকৃতির মধ্যে বসন্ত এসেছে, তা সত্ত্বেও তুমি নীরব, তুমি এখনো দেখনি। তুমি কেন এত উন্মনা উদাসীন এই বসন্তের প্রতি? আর কোথায় বা তোমার এই নবপুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, সুদূরে, তার দৃষ্টি যেন এখানে নয়, অনেক দূরে প্রসারিত, বহু দূর থেকে যেন তিনি বলছেন যে অলোকের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। সেই অলোক মানে দৃষ্টির অগোচর, পাথার মানে সমুদ্র। হ্যাঁ, সেই অলোকের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, সে বসন্তের তরি কি এসেছে, বেজেছে কি আগমনী গান। বসন্তের শুরুতে কোকিলের কণ্ঠে সুমিষ্ট ধ্বনি শোনা যায়। হ্যাঁ, কোকিলের কণ্ঠে আমরা গান শুনি, সে কারণেই কবি বলছেন সে বেজেছে কি আগমনী গান। দেখেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। সে কি আমারে ডেকেছে, এই বসন্ত কি আমাকে ডেকেছে? আমি এসব কোনো কিছুই শুনিনি, কোনো কিছুরই সন্ধান রাখিনি। কহিলাম ওগো কবি রচিয়া লহ না যোগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কবিভক্ত তখন বলছেন যে ওগো কবি রচিয়া লহ না যোগীতি, তুমি এই বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা রচনা করো না। এই বসন্তের সৌন্দর্য নিয়ে কোনো গান, কোনো কবিতা রচনা করলে তোমার কণ্ঠে সেই সৌন্দর্য যেভাবে প্রকাশিত হবে তোমার লেখনীতে, সেভাবে আমার চোখে ধরা পড়বে না বসন্তের সৌন্দর্য। তাই কবিভক্ত কবিকে মিনতি করছেন যে বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা লেখো না, তোমার কণ্ঠে শুনি বসন্তের বন্দনা। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি মোর মিনতি, বসন্তের বন্দনা তোমার কণ্ঠে শুনি, আমি কবিভক্ত, আমার তোমার কাছে মিনতি। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে। কবি তখন খুব মৃদু এবং মধুস্বরে বলল
না হলো, নাই হলো, এবার এবার না হয় আমি বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা রচনা নাই করলাম। আমার রে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। হ্যাঁ, যদি আমি বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা লিখিনি, কোনো বসন্তকে বরণ করার জন্য কোনো গান, কোনো কবিতা লিখিনি, কিন্তু বসন্ত তো আমার জন্য বসে থাকিনি। ঠিক এই ফাল্গুনকে স্মরণ করে প্রকৃতির মধ্যে বসন্ত এসেছে। অর্থাৎ কবির মনে যতই কিছু থাক না কেন, সেই বসন্ত কিন্তু কবির জন্য অপেক্ষা করেনি। ঠিক এই ফাল্গুনকে স্মরণ করে প্রকৃতির মধ্যে বসন্ত ঠিকই এসেছে। অর্থাৎ কারোর জন্য কিন্তু প্রকৃতি থেমে থাকে না। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। প্রকৃতির মধ্যে কবিভক্ত তখন বলছেন, তুমি কি অভিমান করেছ? এই যে প্রকৃতির মধ্যে বসন্ত এসেছে, তারপরেও কবির মন জুড়ে আছে সেই তিক্ত, সেই বিষণ্ণ ছবি। কহিল সে পরম হেলায় বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাখা, পুষ্পারতী লভিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। কবি তখন খুব পরম হেলায় বলছে, বৃথা হবে কেন? এই যে বসন্ত, কবিভক্ত বলেছিল যে বসন্ত এসেছে, কিন্তু বসন্তের সৌন্দর্যকে নিয়ে তুমি যদি কোনো গান, কোনো কবিতা নাই রচনা করলে, তাহলে তার আশাটা, তার আগমনটা যেন বৃথা। হ্যাঁ, এর উত্তরে কবি তখন বলছে, বৃথা হবে কেন? হ্যাঁ, ফুল কি ফুটেনি শাকে, ফাল্গুন বেলায়, এই যে ফাল্গুন বেলায়, বসন্ত ঋতুর প্রথম মাস ফাল্গুন, ফাল্গুন বেলায় কি ফুল ফুটেনি? পুষ্পারতী লভিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। অর্থাৎ প্রকৃতি যে বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নিয়েছে। সেজন্যই কবি বলছেন যে তার আগমনটা কেন বৃথা হবে। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য দিয়েই প্রকৃতিই যেন বসন্তকে বরণ করে নিয়েছে। কবি নাই বা কোনো গান, কোনো কবিতা রচনা করলেন। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? তারপরেও কবিভক্ত বলছে, তা হোক, তবু বসন্তের প্রতি তোমার এই বিমুখতা কেন? তুমি কেন বসন্ত ঋতুর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছ? তুমি কেন বসন্ত ঋতুর প্রতি এত উদাসীন? কি কারণে? কেন উপেক্ষায় তুমি ঋতুরাজকে ব্যথা দিচ্ছ? কবিভক্ত জানতে চাইল কবির কাছে। কহিল সে কাছে সরে আসি, কহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবি শীতকে সেই মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যে সন্ন্যাসী, কুহিলি মানে কুয়াশা, উত্তরী মানে চাদর, সেই কুয়াশার চাদর পরিধান করে শীত ঋতু বিদায় নিয়েছে। অর্থাৎ বসন্ত ঋতুর আগের ঋতু হচ্ছে শীত ঋতু, এবং এই শীত ঋতুতে প্রকৃতি কি করে? প্রকৃতির মধ্যে একটা শূন্যতা, একটা বেদনা বোধের সৃষ্টি হয়, যেন গাছের পাতাগুলো ঝরে যায়, হ্যাঁ, মাটি ফেটে যায়। অর্থাৎ প্রকৃতির মধ্যে একটা শ্রীহীন, একটা শূন্যতা, একটা বেদনা বোধ যেন লক্ষ্য করা যায় এই শীত ঋতুতে। ঠিক কবির মন জুড়ে এই শীত ঋতু বিরাজ করছে। এই শীত ঋতুকে কবি কিছুতেই সরাতে পারছে না তার মন থেকে। এই কারণেই প্রকৃতির মধ্যে বসন্ত আসা সত্ত্বেও কবি বসন্তের সৌন্দর্য কবির মনকে দোলা দিতে পারেনি। কবি বসন্তের সৌন্দর্য দিকে কবির মন সৌন্দর্য উপভোগ করতে পারেনি, কেননা তার মন জুড়ে ছিল সেই শীত ঋতুর শূন্যতা, বেদনাবোধ। অর্থাৎ তার সাহিত্য সাধনার যে উৎসাহদাতা
তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার মনের মধ্যে যে শূন্যতা, যে বেদনাবোধের সৃষ্টি হয়েছে, সে কারণে প্রকৃতির মধ্যে বসন্ত আসা সত্ত্বেও কবি তা লক্ষ্য করেননি, তা খেয়াল করেননি। কেননা তার মন জুড়ে আছে সেই স্মৃতি, যাকে কিছুতেই কবি মন থেকে সরাতে পারছেন না। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটির মধ্যে কিন্তু প্রকৃতি এবং মানব মনের একটা অপূর্ব মিল আমরা লক্ষ্য করি। প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানব মনও পরিবর্তিত হয়, কিন্তু কবির মন জুড়ে যে শীতের বেদনাবোধ বিরাজ করছে, তাকে কবি কিছুতেই তার মন থেকে সরাতে পারছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটি তোমরা ভালো মতো পড়বে। এখানে থেকে অনেকগুলো ছোট ছোট নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের আসে এই কবিতা থেকে। ভালো মতো প্রত্যেকটা লাইন কবিতা থেকে তোমরা পড়বে। কবিতাটি সংলাপধর্মী, কেননা সংলাপের মধ্য দিয়ে পুরো কবিতাটি রচিত হয়েছে। এই কারণে কবিতাটি নাটকীয় গুণসম্পন্ন, অর্থাৎ নাটকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংলাপ। আর এই কবিতাটির মধ্য দিয়ে আমরা দেখি কবি এবং কবিভক্তের কথোপকথনের মাধ্যমে পুরো কবিতাটি রচিত হয়েছে। এ কারণে এই কবিতাটি নাটকীয় গুণসম্পন্ন। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে। পরে এটি সাজের মায়া কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা সেগুলো বাসায় ভালো মতো পড়বে। তাহারি পরে মনে কবিতাটি কোন ছন্দে লেখা? তাহারি পরে মনে কবিতাটি কোন ছন্দে লেখা? কোন ছন্দে লেখা? উত্তর হবে অক্ষরবৃত্ত ছন্দে। অক্ষরবৃত্ত ছন্দে। এরপরে আসো যে কবি সুফিয়া কামাল কি সম্ভাষণে ভূষিত হয়েছেন? সুফিয়া কামাল কি সম্ভাষণে ভূষিত হয়েছে? ভূষিত হয়েছে হচ্ছে জননী সম্ভাষণে। জননী সম্ভাষণে। এরপর খেয়াল করো যে সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস কুমিল্লায়। পৈতৃক নিবাস কুমিল্লায়। অর্ঘ্য বিরোচন অর্থ কি? অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা। অঞ্জলি বা উপহার রচনা। প্রশ্ন হচ্ছে যে অর্ঘ্য বিরোচন অর্থ কি? অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা। কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী পত্রিকায়।
মাসিক মোহাম্মদী পত্রিকায়। পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের পথে মাঘের সন্ন্যাসী চলে গেছে। মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী। মাধবী শব্দের অর্থ কি? মাধবী শব্দের অর্থ হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল। মাধবী শব্দের অর্থ হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আরো ভালো মতো পড়বে যে তাহারি পরে মনে কবিতাটি কোন ছন্দে লেখা? অক্ষরবৃত্ত ছন্দে লেখা। তাহারি পরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা। কবি সুফিয়া কামাল কি সম্ভাষণে ভূষিত হয়েছেন? কবি সুফিয়া কামাল জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলায়? কুমিল্লায়। তার জন্মস্থান কোথায়? বরিশালে। অর্ঘ্যবিরোচন শব্দের অর্থ কি? অর্ঘ্যবিরোচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা। তাহারি পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহারি পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে। পরে এই কবিতাটি সাজের মায়া কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের পথে মাঘের সন্ন্যাসী চলে গেছে। সাজের মায়া কাব্যগ্রন্থটি কার লেখা? হ্যাঁ, তোমরা জানো সাজের মায়া কাব্যগ্রন্থটি সুফিয়া কামালের লেখা। মাধবী শব্দের অর্থ কি? মাধবী শব্দের অর্থ হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল। আর এই তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে। এরপরে আমি এরপরের ক্লাসে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। কবিতাটি তোমরা ভালো মতো পড়বে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে থাকো। তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।